10,000 টাকা দিয়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে বাড়িতে নিয়ে এলো। ছেলেটি ভাবতেও পারেনি এরপর কি হতে চলেছে। বন্ধুরা, এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি সত্য ঘটনা। রাত তখন প্রায় 8:30 বেজে গিয়েছিল এবং রাস্তায় খুব কম গাড়ি দেখা যাচ্ছিল। ঠিক সেই সময় একটি কালো রঙের গাড়ি দ্রুত গতিতে একটি ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিল সাফায়েত হোসেন। সাফায়েতের বয়স প্রায় 27 বছর। ঢাকায় তার একটি ছোট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ছিল যা সে নিজের কঠোর পরিশ্রমে দাঁড় করিয়েছিল। কোম্পানিটি খুব বড় ছিল না, তবে এতটুকু নিশ্চয়ই ছিল যে তার জীবন বেশ আরামে কাটে যাচ্ছিল। সাফায়েতের স্বভাব অন্য মানুষদের চেয়ে কিছুটা আলাদা ছিল। সে লোক দেখানো জিনিস পছন্দ করত না। সে শান্ত থাকতে পছন্দ করত এবং বেশিরভাগ সময় নিজের কাজেই মগ্ন থাকত। সাফায়েতের সাথে একই বাড়িতে তার ছোটবেলার বন্ধু জুবায়েরও থাকত। দুজনে অনেক বছর ধরে একসাথে থাকছিল। জুবায়েরের স্বভাব সাফায়েতের ঠিক উল্টো ছিল। সে একটু ফুর্তিবাজ প্রকৃতির ছেলে ছিল এবং প্রায় রাতে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যেত। সাফায়েত আজ রাতে অফিসের কাজের জন্য অনেকক্ষণ আটকে ছিল। কিছু জরুরি ফাইলের কাজ শেষ করার পর সে নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পরেই তার গাড়ি ফ্লাইওভারের কাছে পৌঁছে গেল। সাফায়েত আগে থেকেই এই জায়গাটির ব্যাপারে জানত। আসলে জুবায়ের অনেকবার ঠাট্টা করে তাকে বলেছিল যে এই ফ্লাইওভারের নিচে রাতে কিছু মহিলা দাঁড়িয়ে থাকে যারা টাকার বিনিময়ে মানুষের সাথে চলে যায়। জুবায়ের অনেকবার মজা করে সাফায়েতকে বলতো, ভাই, কখনো জীবনে একটু মজাও করে নে, তোর রাস্তায় তো সুযোগ নিজেই দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রতিবারই সাফায়েত হেসে কথাটা উড়িয়ে দিত। এই ধরনের বিষয়ে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তাই আজ রাতেও সে যখন ফ্লাইওভারের নিচে কয়েকজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন সে স্বাভাবিকভাবেই গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। কিন্তু তখনই হঠাৎ তার নজর একটি মেয়ের উপর পড়ল। তাকে বাকি মহিলাদের চেয়ে একটু আলাদা লাগছিল। সেও ভালো পোশাক পরেছিল এবং হালকা মেকআপ করেছিল। কিন্তু তার চেহারায় যে ভাব ছিল তা বাকি সবার থেকে একেবারেই আলাদা ছিল। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। যেন সে সেখানে দাঁড়িয়ে তো ছিল, কিন্তু তার মন সেখানে ছিল না। সাফায়েতের গাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জায়গা পেরিয়ে গেল। কিন্তু তার মাথায় মেয়েটির মুখ ঘুরপাক খেতে লাগল। তার চোখে যে আতঙ্ক ছিল তা বারবার তার মনে পড়তে লাগল। সাফায়েত কয়েক সেকেন্ড নিজেকে বোঝানোর চেষ্টা করল, আমার এসব নিয়ে কি দরকার। কিন্তু তারপরেও তার মন শান্ত হল না। হঠাৎ সে গাড়ির গতি কমিয়ে দিল এবং ধীরে করে ব্রেক চাপল। কিছুক্ষণ সে স্টিয়ারিং ধরে চুপ করে বসে রইল। তারপর সে একটা গভীর দীর্ঘশ্বাস নিল এবং গাড়িটি রিভার্স গিয়ারে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার গাড়ি আবার সেই ফ্লাইওভারের নিচে পৌঁছে গেল। গাড়ির হেডলাইট সরাসরি সেই মেয়েটির উপর পড়ল। গাড়িটি তার কাছে এসে থামতেই মেয়েটি একটু ঘাবড়ে গেল। সে তড়িঘড়ি নিজের পোশাক ঠিক করল এবং মাথা নিচু করে নিল। সাফায়েত গাড়ির কাচ নামিয়ে তার দিকে তাকাতে লাগল। কিন্তু সে কিছু বলার আগেই হঠাৎ করে অন্য একজন মহিলা সেখানে এসে দাঁড়াল। সেই মহিলার বয়স আনুমানিক 30 বছরের কাছাকাছি হবে। তার মুখে এক অদ্ভুত কৃত্রিম হাসি ছিল। সে সরাসরি সাফায়েতের গাড়ির কাছে এসে বলল, সাহেব, মেয়ে চাই নাকি? সাফায়েত কিছুক্ষণ তাকে দেখল। মহিলাটি আবার বলল, নতুন মেয়ে সাহেব, আজই প্রথম এসেছে, নিয়ে যেতে চাইলে নিয়ে যান। সাফায়েতের নজর তখনও সেই মেয়েটির উপরই আটকে ছিল। মেয়েটি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মহিলাটি আবার বলল, 1000 টাকা লাগবে সাহেব, সারারাতের জন্য। সাফায়েত কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে ধীর গলা জিজ্ঞেস করল, এর নাম কি? মহিলাটি বলল, নাফিসা। সাফায়েত আবার মেয়েটির দিকে তাকাল। মেয়েটির চোখ তখনও নিচু করা ছিল। কিছুক্ষণের নীরবতার পর সাফায়েত তার ওয়ালেট বের করল। সে তার ভেতর থেকে 500 টাকা বের করে মহিলার দিকে বাড়িয়ে দিল। মহিলাটি সাথে সাথে টাকাগুলো ধরে নিল। সে হাসতে হাসতে বলল, বাকি টাকা পরে দিয়ে দেবেন সাহেব, একে সাথে নিয়ে যান। এই কথা বলে সে নাফিসার দিকে তাকালো এবং ইশারায় তাকে গাড়িতে বসতে বলল। নাফিসা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। কিন্তু কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে গাড়ির দরজা খুলল এবং চুপচাপ ভেতরে গিয়ে বসল। সাফায়েত কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল এবং সামনের দিকে এগিয়ে গেল। গাড়িটি ধীরে ধীরে সেই ফ্লাইওভার থেকে দূরে চলে যেতে লাগল। গাড়ির ভেতর গভীর নীরবতা বিরাজ করছিল। সাফায়েত একবার সাইড মিরারে তাকালো।
নাফিসা সিটের এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, যেন সে এখনো বুঝতে পারছিল না যে তার সাথে কি হতে চলেছে। আর সেই নীরবতার মধ্যেই সাফায়েতের মনে বারবার একই প্রশ্ন উঠছিল, আখির এত ভীত একটি মেয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিল কেন? যাই হোক বন্ধুরা, গাড়ির ভেতর তখনও গভীর নিস্তব্ধতা ছিল। রাস্তায় মৃদু আলোর আভা ছিল এবং গাড়িটি ধীরে ধীরে ফাঁকা রাস্তাগুলো পার হয়ে সামনের দিকে এগোচ্ছিল। সাফায়েতও আরেকবার নাফিসার দিকে তাকাল। সে তখনও সিটের কোণায় গুটিয়ে বসেছিল, তার হাতগুলো হালকা হালকা কাঁপছিল, আর সে জানালার বাইরের অন্ধকারে যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সাফায়েতও শান্তস্বরে বলল, ভয় পেও না, আরাম করে বসো। কিন্তু নাফিসা কোনো উত্তর দিল না। সে শুধু হালকাভাবে মাথা নিচু করে নিল। এমন মনে হচ্ছিল যেন সে কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থাতেই নেই। সাফায়েতও বুঝতে পারল যে সম্ভবত এখন তার সাথে কথা বলা ঠিক হবে না। কিছুক্ষণ পর গাড়িটি একটি বিশাল বাড়ির সামনে গিয়ে থামল। এটি সেই বাড়ি যেখানে সাফায়েত এবং তার বন্ধু জুবায়ের থাকত। বাড়িটি বেশ বড় ছিল এবং বাইরে হালকা হলুদ আলো জ্বলছিল। সাফায়েত গাড়ি থামাতেই নাফিসা প্রথমবারের মতো বাড়িটি মনোযোগ দিয়ে দেখল। তার চোখে বিস্ময় স্পষ্ট ফুটে উঠেছিল। সম্ভবত সে তার জীবনে প্রথমবারের মতো এত বড় বাড়ি দেখছিল। সাফায়েত গাড়ি থেকে নামল এবং অন্য পাশে এসে দরজা খুলে দিল। নাফিসা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে এখনো ভীষণ ঘাবড়েছিল। দুজনে বাড়ির ভেতরে যেতে লাগল। তখনই দরজা খুলল এবং সামনে জুবায়ের দাঁড়িয়েছিল। জুবায়ের সাফায়েতের সাথে নাফিসাকে দেখেই তার মুখের সাথে সাথে একটি দুষ্টু হাসি ফুটে উঠল। সে হাসতে হাসতে বলল, আরে বা ভাই, আজ তো কামাল করে দিলি। শেষমেশ তুইও এই লাইনে চলেই এলি। সাফায়েত তার দিকে রাগী দৃষ্টিতে তাকাল, কিন্তু কিছু বলল না। জুবায়ের আবার হাসতে হাসতে বলল, কত দিয়ে আনলি? সাফায়েত শান্ত গলায় বলল, 10,000। এই কথা শুনে জুবায়ের আরও বেশি খুশি হয়ে গেল। সে বলল, বাহ ভাই, আজ তো পার্টি হবে, আগে তুই তোর কাজ ছেড়ে নে, তারপর আমার পালা। নাফিসা এসব শুনে আরও বেশি ভয় পেয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সাফায়েত জুবায়েরের কথাগুলোকে উপেক্ষা করল এবং নাফিসাকে বলল, চলো ভেতরে। দুজনে সোজা সাফায়েতের ঘরে চলে গেল। ঘরের ভেতর হালকা আলো জ্বলছিল এবং সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। নাফিসা ধীরে ধীরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ ঘরে একদম পিনপতন নীরবতা বজায় রইল। তারপর হঠাৎ নাফিসা নিচু স্বরে বলল, সাহেব, আপনার যা করার তাড়াতাড়ি করে নিন, আমাকে ফিরেও যেতে হবে। তার কণ্ঠস্বরে ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। সাফায়েত তার দিকে তাকালো এবং তারপর চেয়ার টেনে বসল। সে শান্তস্বরে বলল, তাড়াহুড়ো কিসের? সারা রাত তো পড়ে আছে আমাদের কাছে। নাফিসা কিছু বলল না। সে শুধু দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সাফায়েত বলল, আগে বসো আর একটু আরাম করো। নাফিসা ধীরে ধীরে এসে চেয়ারের কাছে বসল। তার চেহারায় তখনও ভয় এবং আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। সাফায়েত কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর সে বলল, মনে হচ্ছে তুমি খাবারও খাওনি। নাফিসা হালকা মাথা নেড়ে না বলল। সাফায়েত সাথে সাথে উঠে ঘরের বাইরে চলে গেল। বাইরে জুবায়ের তখনও চরম কৌতূহল নিয়ে অপেক্ষা করছিল। সাফায়েত বাইরে আসতেই জুবায়ের হাসতে হাসতে বলল, কি হলো? এত তাড়াতাড়ি বাইরে চলে এলি যে? সাফায়েত বলল, জুবায়ের, আগে চা বানিয়ে দে। জুবায়ের অবাক হয়ে বলল, চা? ভাই, তুই ঘরে মেয়ে নিয়ে এসেছিস আর এখন চা খাওয়ার কথা ভাবছিস? সাফায়েত শান্ত গলায় বলল, তুই শুধু চা বানিয়ে দে। জুবায়ের মাথা ঝাঁকিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর সে 2 কাপ চা বানিয়ে আনল। চা দিতে দিতে সে আবার বলল, ভাই, তাড়াতাড়ি মিটিয়ে নে, তারপর আমাকেও ডাকিস। সাফায়েত তার কথার কোনো উত্তর দিল না। সে চা নিয়ে ফিরে নিজের ঘরে চলে গেল। ঘরে এসে সে 1 কাপ চা নাফিসার দিকে বাড়িয়ে দিল। নাফিসা অবাক হয়ে তার দিকে তাকাল। হয়তো সে ভাবতেও পারেনি যে এখানে আসার পর কেউ তার সাথে এভাবে আচরণ করবে। সাফায়েত বলল, নাও, চা খেয়ে নাও। নাফিসা ধীরে ধীরে কাপটা ধরল। তার হাত তখনও হালকা হালকা কাঁপছিল। দুজনে কিছুক্ষণ চুপচাপ চা খেতে লাগল। ঘরে আবার সেই নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর সাফায়েত শান্তস্বরে জিজ্ঞেস করল, একটা কথা জিজ্ঞেস করব? নাফিসা তার দিকে তাকালো কিন্তু কিছু বলল না। সাফায়েত বলল, তুমি কি এই কাজটা নিজের ইচ্ছায় করছো নাকি বাধ্য হয়ে? এই প্রশ্ন শুনে নাফিসা যেন পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। সে তার দৃষ্টি নিচু করে নিল।
সাফায়েত আবার বলল, দেখো, যদি বলতে না চাও তবে বলার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ওখানে নিজের ইচ্ছায় দাঁড়িয়েছিলে না। কয়েক সেকেন্ড নাফিসা চুপ করে রইল। তারপর হঠাৎ তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সাফায়েত এটা দেখে চুপ হয়ে গেল। নাফিসার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। ঘরে কিছুক্ষণের জন্য শুধু তার হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আর তখনই প্রথমবারের মতো নাফিসা মৃদু কণ্ঠে বলল, সাহেব, আমি বাধ্য হয়েছি। নাফিসার মুখ থেকে এই কথাটি বেরোতেই ঘরে কিছুক্ষণের জন্য গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। নাফিসা তার চোখ থেকে গড়িয়ে পড়া জল বারবার হাত দিয়ে মোছার চেষ্টা করছিল। সাফায়েত চুপচাপ বসে তাকে দেখছিল। তার চোখে বিস্ময় ছিল এবং চিন্তাও। সে বুঝতে পেরেছিল যে এই মেয়েটির পেছনে কোনো গভীর কাহিনী লুকিয়ে আছে। সাফায়েত শান্ত গলায় বলল, তোমার যদি বলতে কোনো আপত্তি না থাকে তবে আমাকে সত্যিটা বলতে পারো। আমি তোমার কোনো ক্ষতি করব না। তার কণ্ঠস্বর খুব শান্ত ছিল। নাফিসা কিছুক্ষণ মাথা নিচু করে রইল, যেন সে ভাবছিল তার কথাগুলো বলা উচিত হবে কিনা। তারপর সে একটা দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে বলতে শুরু করল। সে বলল, সাহেব, আমি আগে এমন ছিলাম না। আমিও একজন সাধারণ মেয়ের মতো নিজের পড়াশোনা করছিলাম। আমার বাবা আগে দিনমজুরের কাজ করতেন। গ্রাম থেকে অনেক বছর আগে আমরা ঢাকায় এসেছিলাম। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। বাবা পরিশ্রম করতেন, মা সংসার সামলাতেন এবং আমি আর আমার ছোট বোন স্কুলে যেতাম। নাফিসা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার চোখ আবার জলে ভরে উঠল। সে কাঁপা গলায় বলতে লাগল, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে গেল। বাবার মদের নেশা ধরে গেল। প্রথমে তিনি মাঝে মাঝে খেতেন, তারপর ধীরে ধীরে রোজ খেতে লাগলেন। বাড়িতে ঝগড়াঝাটি শুরু হলো। অনেক সময় তো তিনি দিনের পর দিন বাড়িতেই আসতেন না। মা খুব চিন্তায় থাকতেন। সাফায়েত কোনো কথা না বলে তার কথাগুলো শুনতে লাগল। নাফিসা বলল, মা সংসার চালানোর জন্য মানুষের বাড়িতে কাজ করতে শুরু করলেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেন যাতে আমাদের দুই বোনের পড়াশোনা চলতে থাকে। কিন্তু কয়েক মাস আগে মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা দরকার। সে তার চোখের জল মুছে বলল, আমরা মাকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তার পরিষ্কার জানিয়ে দিলেন যে চিকিৎসায় অনেক টাকা লাগবে। আমাদের কাছে এত টাকা ছিল না। বাড়ি ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এমনকি ঠিকমতো খাবারও জুটছিল না। ঘরে গভীর নিস্তব্ধতা নেমে এলো। নাফিসা মৃদুকণ্ঠে বলল, ঠিক সেই সময় আমাদের পাড়ায় থাকা একজন মহিলা আমার অবস্থা দেখলেন। তার নাম রাবেয়া। তিনি বললেন যে আমি চাইলে এক রাতেই অনেক টাকা রোজগার করতে পারি। প্রথমে আমি তার কথা শুনে সরাসরি না করে দিই। আমার মনে হয়েছিল আমি কখনোই এমন কাজ করব না। সে কিছুক্ষণের জন্য থামল। তারপর বলল, কিন্তু যখন ডাক্তার বললেন যে টাকা জমা না দিলে মায়ের চিকিৎসা বন্ধ করে দিতে হবে, তখন আমি ভেঙে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার ছোট বোন এখনো খুব ছোট। যদি মায়ের কিছু হয়ে যেত তাহলে আমরা একদম একা হয়ে যেতাম। নাফিসা কাঁদতে কাঁদতে বলল, এই জন্যই আজ আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এটা আমার প্রথম দিন ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার খুব ভয় লাগছিল। কিন্তু আমার মনে হলো আমি যদি টাকা নিয়ে আসি তবে মায়ের চিকিৎসা হয়ে যাবে। সাফায়েতের হৃদয়ে তার কথাগুলোর গভীর প্রভাব পড়ছিল। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার মা এখন কোথায়? নাফিসা উত্তর দিল, হাসপাতালে। সরকারি হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তার বলেছেন যে অপারেশন করতে হবে। সাফায়েত কিছুক্ষণ ভাবতে লাগল। তার চেহারায় গম্ভীর ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর সে ধীর গলায় বলল, তুমি খাবার খেলে না কেন? নাফিসা নিচু স্বরে বলল, সকাল থেকে কিছু খাইনি, কিন্তু এখন খিদেও পাচ্ছে না। সাফায়েত সাথে সাথে উঠে বাইরে চলে গেল। নাফিসা বুঝতে পারল না সে হঠাৎ কোথায় চলে গেল। কিছুক্ষণ পর সাফায়েত ফিরে এলো। তার হাতে ফোন ছিল। সে কোনো হোটেল থেকে খাবার অর্ডার করেছিল। প্রায় আধ ঘন্টা পর খাবার চলে এলো। সাফায়েত প্লেটে খাবার সাজিয়ে নাফিসার সামনে রাখল। নাফিসা প্রথমে মানা করতে লাগল, কিন্তু সাফায়েত বলল, আগে খাবারটা খেয়ে নাও, বাকি কথা পরে হবে। অবশেষে নাফিসা অল্প অল্প করে খেতে শুরু করল। সম্ভবত সারাদিনের খিদে এবার ধীরে ধীরে বেরিয়ে আসছিল। ওদিকে বাইরে জুবায়ের তখনও কৌতূহলী হয়েছিল।
সে বারবার ঘরের দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর সাফায়েত বাইরে এলো। জুবায়ের সাথে সাথে তার কাছে এসে নিচু গলায় বলল, কি হলো ভাই? এখনো শেষ হয়নি নাকি? সাফায়েত গম্ভীর কণ্ঠে বলল, জুবায়ের ব্যাপারটা অন্যরকম। জুবায়ের অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি? তখন সাফায়েত তাকে পুরো ঘটনাটা খুলে বলল। সে নাফিসার মায়ের অসুস্থতা এবং তার বাধ্যবাধকতার ব্যাপারে সবকিছু জানিয়ে দিল। জুবায়ের প্রথমে চুপচাপ শুনতে লাগল। তারপর তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। জুবায়ের শান্তস্বরে বলল, যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে এই মেয়েটি খুব বড় বিপদে আছে। সাফায়েত বলল, আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আমাকে পুরো সত্যিটা জানতে হবে। জুবায়ের জিজ্ঞেস করল, কিভাবে? সাফায়েত শান্ত গলায় বলল, আমরা এখনই হাসপাতালে যাব যেখানে ওর মা ভর্তি আছে। জুবায়ের কিছুক্ষণ ভাবল, তারপর সে মাথা নেড়ে বলল, ঠিক আছে। যদি ওর কথা সত্যি হয় তবে আমাদের ওকে সাহায্য করা উচিত। কিছুক্ষণ পর সাফায়েত আবার ঘরে গেল। নাফিসার খাওয়া শেষ হয়েছিল। তার চোখগুলো তখনও লাল ছিল, কিন্তু তাকে আগের চেয়ে একটু শান্ত দেখাচ্ছিল। সাফায়েত তার দিকে তাকিয়ে বলল, নাফিসা, আমাদের তোমার মায়ের কাছে যেতে হবে। এ কথা শুনে নাফিসা এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে বুঝতে পারল না সাফায়েত হঠাৎ এমন কথা কেন বলছে। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু এখন এত রাতে? সাফায়েত শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, এখনই। যদি তোমার মা হাসপাতালে থাকেন তবে আমাদের সেখানে গিয়ে সবকিছু দেখে নেওয়া উচিত। আমার তোমার কথার উপর বিশ্বাস আছে, কিন্তু আমি নিজে গিয়ে পরিস্থিতি বুঝতে চাই। নাফিসা কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হচ্ছিল যে সম্ভবত সাফায়েত তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কিন্তু সে ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে সাহেব, চলুন। তার মনে ভয়ও ছিল আবার আশাও ছিল। ভয় এই ভেবে যদি খারাপ কিছু হয়ে যায় তবে কি হবে, আর আশা এই ভেবে যে হয়তো এবার তার জীবন বদলাতে পারে। কিছুক্ষণ পরেই সাফায়েত, জুবায়ের এবং নাফিসা তিনজনে গাড়িতে গিয়ে বসল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল। রাস্তাগুলো প্রায় ফাঁকা ছিল এবং শহরের হালকা আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। নাফিসা রাস্তা দেখিয়ে দিচ্ছিল, আর সাফায়েত চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছিল। তার মনেও নানা ধরনের ভাবনা ঘুরপাক খাচ্ছিল। প্রায় ২০ মিনিট পর গাড়িটি একটি সরকারি হাসপাতালের সামনে গিয়ে থামল। হাসপাতালের বাইরে কিছুটা ব্যস্ততা থাকলেও পরিবেশটা বেশ থমথমে লাগছিল। কিছু মানুষ বেঞ্চে বসেছিল, কয়েকজন এদিক ওদিক ঘুরছিল, আর কিছু মানুষ চিন্তিত হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। নাফিসা গাড়ি থেকে নামল এবং তাড়াহুড়ো করে হাসপাতালের ভেতর যেতে লাগল। সাফায়েত আর জুবায়েরও তার পেছন পেছন চলতে শুরু করল। হাসপাতালের একটি ওয়ার্ডে পৌঁছে নাফিসা একটি বিছানার পাশে গিয়ে থামল। সেই বিছানায় একজন দুর্বল চেহারার মহিলা শুয়েছিলেন। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং তার পাশে একটি ছোট্ট মেয়ে বসেছিল, যে সম্ভবত নাফিসার ছোট বোন। নাফিসাকে দেখেই ছোট্ট মেয়েটি সাথে সাথে দাঁড়িয়ে পড়ল এবং বলল, দিদি, তুমি এসেছ? নাফিসা তাকে জড়িয়ে ধরল। তার চোখ আবার জলে ভরে উঠল। সাফায়েত কিছুটা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। কিছুক্ষণ পর নাফিসা তার মাকে আলতো করে ডাকল। তার মা অনেক কষ্টে চোখ খুললেন এবং নাফিসাকে নিজের কাছে দেখে এক চিলতে হাসি হাসলেন। নাফিসার মা দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, টাকার জোগাড় হয়েছে? এই প্রশ্নটি শুনে সাফায়েতের মনটা যেন ভেতর থেকে কেঁপে উঠল। এবার তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে নাফিসা যা কিছু বলেছিল তার সবই সত্যি ছিল। সাফায়েত এগিয়ে গেল এবং ডাক্তারের বিষয়ে খোঁজ নিল। কিছুক্ষণ পর সে ডাক্তারের সাথে দেখা করল। ডাক্তার জানালেন যে নাফিসার মায়ের খুব তাড়াতাড়ি অপারেশন করা দরকার এবং চিকিৎসায় অনেক টাকা লাগবে। যদি সময়মতো টাকা জমা না হয় তবে চিকিৎসা বন্ধ করে দিতে হতে পারে। সাফায়েত কয়েক সেকেন্ড ভাবল। তারপর সে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, এনার চিকিৎসায় যত টাকা লাগবে তার সবটা আমি দেব। আপনি চিকিৎসা শুরু করুন। ডাক্তার প্রথমে একটু অবাক হলেন, কিন্তু তারপর মাথা নেড়ে সম্মতি জানালেন। নাফিসা যখন এই কথাটি জানতে পারল তখন সে একদম চমকে গেল। তার চোখে আবার জল চলে এলো। সে বলল, সাহেব, আপনি এমনটা কেন করছেন? আমি এসব কিভাবে শোধ করব? সাফায়েত হেসে বলল, এটাকে দয়া মনে করো না। শুধু এটুকু মনে রেখো যে আজ থেকে তুমি একা নও। নাফিসা কিছু বলতে পারল না। তার চোখের জল কিছুতেই থামছিল না। সেই রাতের পর থেকে সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। সাফায়েত নাফিসার মায়ের চিকিৎসার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল।
কয়েকদিনের মধ্যেই অপারেশন হয়ে গেল এবং তার মায়ের অবস্থা ধীরে ধীরে উন্নত হতে লাগল। নাফিসা এবং তার ছোট বোনকেও এখন আর আগের মতো ভয় পেতে হতো না। সাফায়েত তাদের নিজের বাড়িতে চলে আসতে বলল, যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। প্রথম দিকে নাফিসা খুব দ্বিধায় ছিল, কিন্তু তার মা তাকে বোঝালেন যে সাফায়েতের মতো মানুষ জীবনে বারবার পাওয়া যায় না। ধীরে ধীরে সময় কাটতে লাগল। নাফিসার পরিবার এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল। সাফায়েতের বাড়িটা যেটা আগে ফাঁকা ফাঁকা লাগত, এখন সেখানে এক আপন অনুভূতি তৈরি হল। নাফিসা মন দিয়ে সংসারের দেখাশোনা করতে লাগল এবং সাফায়েতের প্রতি তার মনে গভীর সম্মান তৈরি হল। একদিন সাফায়েত নাফিসার মাকে বলল যে সে নাফিসাকে বিয়ে করতে চায়। এ কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল, কিন্তু যখন তারা সাফায়েতের সততা এবং তার সুন্দর মনের পরিচয় পেল, তখন তারা আনন্দের সাথে এই সম্পর্কে সম্মতি জানাল। কিছুদিন পর নাফিসার বাবাকেও খুঁজে বের করে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হল। চিকিৎসার পর তিনি যখন সুস্থ হয়ে ফিরে এলেন, তখন তিনিও নিজের ভুল বুঝতে পেরেছিলেন। এখন সেই পরিবারটি আবার একসাথে হয়ে গেল। আর এসব কিছু সম্ভব হয়েছিল কেবল সেই এক রাতের কারণে, যখন একজন মানুষ কারো বাধ্যবাধকতার সুযোগ নেওয়ার পরিবর্তে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কারো অসহায়তার সুযোগ নেওয়া খুব সহজ, কিন্তু তাকে সাহায্য করাটাই হলো আসল মানবতা। সাফায়েত চাইলে সেই রাতে নাফিসার অসহায়ত্বের সুযোগ নিতে পারত, কিন্তু সে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা শুধু একটি মেয়ের নয়, বরং পুরো একটি পরিবারের জীবন বদলে দিয়েছিল। কিন্তু এবার আপনারা বলুন, সেই রাতে সাফায়েতের জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনিও কি কিছু না ভেবে সেখান থেকে চলে যেতেন, নাকি নাফিসাকে সাহায্য করতেন? আর নাফিসার ব্যাপারে আপনার কি মতামত? সে কি নিজের মাকে বাঁচানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, নাকি তার ওই পথে একেবারেই যাওয়া উচিত হয়নি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জানায় যে এ ধরনের গল্পের ব্যাপারে আপনারা কি ভাবেন। যদি আপনাদের এরকম সত্য এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করুন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততদিনের জন্য নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।